আসন্ন পুরভোটের প্রচারে এই মুহূর্তে বর্ণাঢ্য রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি নজর রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন পোস্তা থেকে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই র্যালি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট নেতা। এছাড়াও তৃণমূল কংগ্রেসের বহু বিশিষ্ট নেতা নেত্রীরা এই সভায়, এই র্যালিতে উপস্থিত হয়েছেন। এছাড়াও সাধারণ কর্মী সমর্থকরা তারা তো মিছিলে পা মিলিয়েছেন। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন আজ দক্ষিণে অর্থাৎ বাঘা যতীনে সেখানে পুরো ভোটের প্রচারে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম গতকাল ফুলবাগানে উত্তর কলকাতার পুরসভায় যে সমস্ত প্রার্থীরা তাদের সমর্থনে প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জনসভা করেছিলেন ফুলবাগানে। আজ বাঘা যতীনে জনসভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে ইতিমধ্যেই উপস্থিত ফেরহাদ হাকিম রয়েছেন, সায়নী ঘোষ রয়েছেন, অরূপ বিশ্বাস। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বাঘা যতীনে সেই জনসভায় এসে উপস্থিত হবেন। বাঘা যতীনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ যাওয়ার কথা রয়েছে বেহালাতে। আমরা পোস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে র্যালি, সেই র্যালিতে আমাদের প্রতিনিধি সুদীপ্তা রয়েছে। সুদীপ্তা, তোমার কাছে জানতে চাইবো, আমরা যে ছবি দেখতে পাচ্ছি রীতিমতন জনজোয়ার বলা যেতে পারে এই পোস্তার র্যালিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালিতে। তুমি রয়েছো র্যালিতে, তুমি ঠিক কি দেখতে পাচ্ছ একটু যদি আমাদের সামনে তুলে ধরো চিত্রটা। দেখো, পুরসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন, একদমই কয়েকজন পদের সেই নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শোয়ে সামিল হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি যে হুঁশখোলা ভ্যান, সেই হুঁশখোলা ভ্যানে সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন, অমিন ঘোষ রয়েছেন, শশী পাঠক রয়েছেন এবং বেশ কিছু প্রার্থী তারাও কিন্তু ওই ভ্যানে উঠেছেন। এবং 7টি ওয়ার্ড উত্তর এবং মধ্য কলকাতার 7টি ওয়ার্ড, তার মধ্যে বড় বাজার এলাকা এবং মানিকতলা, গিরিশবাগ, এই সমস্ত এলাকার কিছু ওয়ার্ড এবং তার সঙ্গে বৌবাজার, সেন্ট্রাল এভিনিউ, এই ওয়ার্ডের প্রার্থীরা তারা কিন্তু মূলত এই র্যালিতে সামিল হয়েছে। এবং সেই প্রার্থীদের সমর্থনে এই প্রচার এমনটাই কিন্তু জানাচ্ছেন তৃণমূলের সদস্যরা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই প্রচারে সামিল হয়েছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সুদীপ্তা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে আবার বাঘা যতীনের জনসভায় একটু নজর রাখবো। সেখানে বক্তব্য রাখছেন ফেরহাদ হাকিম। দেবাশিস কুমার আছেন, আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী, আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধেয় মনীষ দা, আমাদের সকলের গার্জেন আছেন, আমাদের যাদবপুরের বিধায়ক, আমার সহকর্মী, আমরা কর্পোরেশনে একসাথে কাজ করি, দেবব্রত মজুমদার, আমাদের সুনন্দাদি আছেন এবং আপনারা প্রত্যেকে আছেন। একটু বাদেই মমতা দি আপনাদের সামনে আসবে। তার কারণ এক ঝাঁক নতুন মুখ যাদবপুর টালিগঞ্জে আপনাদের সেবা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছে এরা আগামী 5 বছর আপনাদের সেবা করবে। তাই তাদের সমর্থন চাইবার জন্য এক্ষুনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মধ্যে আসে। এটা কিছু মনে করবেন না, আমরা অনেক দিনের কাউন্সিলর। যখন আমরা কাউন্সিলর ছিলাম এরকম ভালো ভালো শিক্ষিত ছেলে মেয়ে, এরকম এক ঝাঁক তরুণ সেই সময় ছিল না। আজকে দেখে গর্ব লাগে যে এরা কর্পোরেশনে মানুষের সাহায্য করার জন্য দাঁড়াবে। এক একজনের বড় বড় ক্যারিয়ার, শিক্ষিত চকচকে ক্যারিয়ার, তারা
আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে আপনাদের সেবা করার ব্রতী নিয়েছে। এদের সমর্থন করা অর্থাৎ নতুন প্রজন্মকে বাংলায় স্থাপিত করা, এইটার দায়িত্ব সম্পূর্ণভাবে আপনাদের। এদের জন্য সমর্থন করুন। এবং তৃণমূল কংগ্রেস আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন যে বাংলাকে একটা নতুন দিগন্তে নিয়ে যেতে হবে, আমাদের পরের প্রজন্ম তৈরি করতে হবে। আমরা নিশ্চিতভাবে বামপন্থীদের দেখেই শিখেছি যে সবাই মিলে শুধু পাওয়ার আঁকড়ে রাখা আর তারপর প্রজন্ম তৈরি হলো না, এখন ইতিহাস হয়ে গেছে বামপন্থী। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাই নতুন প্রজন্মকে আহ্বান করেছি। ভালো ভালো ছেলে মেয়ে সবাই পাড়ায় পাড়ায় তারা নাচছে, কাজ করছে, সবাই মিলে মানুষের সাহায্য করছে। এই তো আমি করোনায় দেখলাম, আমপানে দেখলাম, হাজার হাজার ছেলে মেয়ে তারা নেবে কাজ করছে, দু চারটে লাল টুপি পরে রেড ফোর্স নয়, পাড়ায় নেবে, পাড়ার ছেলে পাড়ার মানুষকে সাহায্য করছে, তুলে নিয়ে হাসপাতালে যাচ্ছে, কারো অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে স্যানিটাইজিং করছে, কারো রেশন জোগাড় করে দিচ্ছে। এটা দেখে মনে হয় যে বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন দিগন্তে নিয়ে চলে এসেছে। এর জন্যই তো আপনাদের সমর্থন চাই, এর জন্যই তো আপনাদের কাছে এদের জন্য আশীর্বাদ প্রার্থনা করার জন্য আমরা সবাই এসেছি। তপনদা বাদ দিয়ে এক ঝাঁক নতুন মুখ, যারা নতুন উদ্যম নিয়ে কাজ করছে, আমরা সবাই তাই আপনাদের কাছে বলতে চাই, আমরা নিশ্চিতভাবে 24-এর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন দিল্লি চলো, তারপর এটা আমার বাংলার দুর্ভাগ্য যে তারপর আমরা আর দিল্লি যেতে পারিনি, কিন্তু আবার বাংলার বুকে, বাঙালির বুকে আশা বেঁধেছে যে আমরা আবার নতুন করে বলবো, আমরা মমতা ব্যানার্জি দিল্লি চলো। ভারতের কে চালাবার জন্য যে শক্তি, সেই শক্তি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিতভাবে এটা আমাদের কাছে গর্ব। কিছুদিন আগে এমন একটা পরিস্থিতি হয়েছিল, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলাম। अब की बार 200 पार, ममता दी आपके पत्ता कट चुका है। আমরা বললাম আর সেই গানটা গাইতে পারবো না। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। সেই গানটা আর গাইতে পারবো না, আর বলতে পারবো না বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। সে কথা বলতে পারবো না। না, বাংলার মানুষ বলল বাংলা যতদিন থাকবে এইটা, এই গান চলবে, এইভাবেই আমরা গান গাইবো। আমরা একতা দেখিয়েছি, তাই সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়িয়ে বলেছি 200 পার নয়, তোমরা পার পার, তোমরা চলে যাও। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। তাই তো বারবার যখন অসুবিধা হয়ে আপনাদের কাছে আসে, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছিলেন। যেদিন মেয়রশিপের শপথ নিই, অরূপ বিশ্বাস ছিল, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন যে টালিগঞ্জ আর যাদবপুরে জলের যে অসুবিধা সেটাকে নির্ধারণ করতে হবে। এবং সেই দিগন্তে আমরা এগিয়ে যাচ্ছি। অনেকগুলো পোস্টিং কম্পিটিশন করেছি, ঢালাই ব্রিজের কাছে নতুন জল প্রকল্প করছি, আর আরেকটা আমাদের জয় হিন্দ জল প্রকল্পে আরো 20 মিলিয়ন গ্যালন বাড়াচ্ছি, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমাদের মাঝখানে এসেছে ছাত্র জীবন নয়নমণি মমতাজি জিন্দাবাদ, বাংলার মুক্তি সূর্য মমতাজি জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতাজি জিন্দাবাদ, বন্দে মাতরম মমতাজি জিন্দাবাদ, মমতাজি
ব্যানার্জি জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমার মা ভাই বোনেরা, সুনন্দা বৌদি, মলয়, ওর যে প্রার্থী ও এমএলএ যাদবপুরে, অরূপ বিশ্বাস, ববি, মনীষ গুপ্ত, সায়নী, দেবাশিস কুমার সহ উপস্থিত আমাদের সমস্ত প্রার্থীরা, এখানে যারা উপস্থিত আছেন, আমি 144টা ওয়ার্ডের প্রার্থীদের কথাই এখানে দাঁড়িয়ে বলবো। এখানে 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 5, 6, 9, 10, 11, 12, 13, 14 প্রার্থীরা আছেন। আমি সবার নাম ইন্ডিভিজুয়ালি এই কারণে বলছি না, ব্যক্তিগতভাবে সবাইকেই চিনি, দীর্ঘদিন তারা দলের কাজ করছে। নতুনদের মধ্যে এখানে বসুন্ধরা আছে, খিজিদার মেয়ে, আপনারা চেনেন তাকে সকলে। তুমি মাস্কটা খুলে একটু মুখটা দেখাও। ওকে আমরা আমাদের দলের হয়ে অনেক কাজ করিয়েছি বিধানসভা নির্বাচনে, এবং ও নিজে কারা দপ্তরে চাকরি করত, তৃণমূল কংগ্রেসের জন্য চাকরি ছেড়ে দিয়েছে। এই বয়সে চাকরি ছেড়ে দিয়ে ও মানুষের সেবা করবে বলে এখানে কাজ করতে এসছে। আমি সবার কথা না বললেও দু একটা বলি। সন্দীপ এখানে যেমন লড়াই করছে পাশের ওয়ার্ডে, সন্দীপ নিজে ইঞ্জিনিয়ার। আমাদের মধ্যে অনেক ছেলে মেয়ে এরকম আছে। আমি যেমন 112 আমাদের গোপাল, সেই তার স্ত্রী মারা গেছিল অ্যাক্সিডেন্টে, তখন থেকে ও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, ও পা দুটো প্রায় চলেই গেছে, ওকে হুইল চেয়ারেই যাতায়াত করতে হয়, কর্পোরেশনটা করে। অনিতাও অনেক সমস্যা নিয়ে কাজ করে, মলয় করে, অনন্যা একজন সাংস্কৃতিক কর্মী। সুতরাং এই ধরনের অনেকে আমাদের মধ্যে আছে। মিতালি আমার খুব পুরনো কর্মী, বাপ্পাদিত্য, সীমা ঘোষ, ডক্টর সুকুমার দাস, তারকেশ্বর চক্রবর্তী, অরিজিৎ দাস ঠাকুরের রানা আছে এখানে, রানা মুখের ওটা বলো, ও কিন্তু ইঞ্জিনিয়ার। ও আবার গান গায় মানালির খুঁড়তো ভাই। ওর বাবা দুলাল দাস ঠাকুর ছিলেন আমাদের কাউন্সিলর, এবং ওর মাও ছিলেন কাউন্সিলর।
তারপরে ও চলে যায় কাজ করতে। আমি চাকরি ও ছেড়ে দিয়েছি এবং ইঞ্জিনিয়ার চাকরি করতো, চাকরি ছেড়ে দিয়ে জনসেবা করতে এসছে। তৃণমূল কংগ্রেসে কল্পনা করতে পারবেন না, অনেক ছেলে মেয়েরা আছে খুব অ্যাসেট, কেউ ইউনিভার্সিটি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ আবার গাড়ির কন্ডাক্টরও আছে, ধরুন রিক্সাওয়ালাও আছে। সবাইকে নিয়ে চলতে হয় না, সমাজটা সবার জন্য। যে ফল সবাইকে ভাগ করে দিতে হয়, যেটা আপনাদের বলছিলাম যে একটা গাছে যখন ফল হয় বা ফুল হয়, একজনই সেটা খায় না, সবাইকে ভাগ করে দিতে হয়। সেরকম মনে রাখবেন এখানেও তাই, সবাইকে নিয়েই কাজটা করতে হয়। জানি আমি পরে আমি যাচ্ছি ওদিকটা, এই থাম্বাটা বলছি। আমি আপনাদের বলি, আমাদের কর্পোরেশন যা কাজ করেছে, সারা ভারতবর্ষের কোন কর্পোরেশন সে কাজ করতে পারেনি। এবং কলকাতা পৌর কর্পোরেশনকে আমি যা ব্যাকিং করি, যা ব্যাক করি, সেই জন্য মনে রাখবেন প্রত্যেকটা মাঠ উন্নয়ন হয়েছে, রাস্তা উন্নয়ন হয়েছে, ব্রিজ তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, একটার পর একটা প্রকল্প তৈরি হচ্ছে। আর বাংলা কারো কাছে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। কেন দরকার নেই বলুন তো? বাংলা জানে কি করে কাজ করতে হয়। টালিগঞ্জেও 97 ওয়ার্ডে কল্পতরু জলাধার হয়ে গেছে, শীতলখোলাও কাজ চলছে, সুভাষপল্লী জলাধারের কাজ চলছে, দক্ষিণ আনন্দপল্লী জলাধারের কাজ চলছে, মনসাতলা জলাধারের কাজ চলছে, যাদবপুর নজরুল পার্ক হয়ে গেছে, কায়স্থপাড়া হয়ে গেছে, পাটুলি হয়ে গেছে, 110-এর পাটুলি আরেকটা কাজ চলছে, লালকা কাজ চলছে, চিত্তরঞ্জন কলোনি কাজ চলছে, মিডল রোড কাজ চলছে, মুকুন্দপুর কাজ চলছে, অজয়নগর ওয়ার্ড কর্ডার হয়ে গেছে, যাদবপুর টেন্ডার হয়ে গেছে। আমি এই কথাগুলো বললাম এই কারণে, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, মনে রাখবেন 2024-এর মধ্যে শুধু কলকাতা নয়, গ্রাম বাংলায় বাড়ি বাড়ি পাইপ ওয়াটার আমরা পৌঁছে দেবো। এটা আমাদের কয়েক হাজার কোটি টাকার পরিকল্পনা। আগে বাংলায় 10% বাড়িতেও পাইপ ওয়াটার ছিল না, এখন অনেক জেলায় জেলায় 50%, 60% হয়ে গেছে। আর কলকাতায় অনেক জায়গায় জলের প্রবলেম ছিল। এক তো হচ্ছে ভারতবর্ষের সব জায়গায় প্রায় জলের উপর ট্যাক্স নেওয়া হয়। আমি বলেছি না, জলের উপর আরেক নাম জীবন, জলের উপর ট্যাক্স নেওয়া যাবে না। এর জন্য কেন্দ্রীয় সরকার আমাদের অনেক প্রজেক্ট আটকে দিয়েছে। আমাকে বলল জলের উপরে ট্যাক্স না নিলে বিশ্ব ব্যাংক বলেছে টাকা দেবে না। আমি বললাম বিশ্ব ব্যাংকের টাকা বিশ্ব ব্যাংক ঠিক করে কোথায় দেবে, কিন্তু তাদের কথা শুনে আমি মানুষের উপর ট্যাক্সের বোঝা বাড়াতে পারবো না। তাতে আমার হলে হবে, না হলে না হবে, আমরা নিজেরা তৈরি করবো। হয়তো একটু টাইম লাগে, তৈরি আমরা করবো। এবং পলতার জলাধার যেখান থেকে আমরা জল পাই, প্রায় 450 কোটি টাকার উপর প্রজেক্ট দেওয়া হয়েছে। গার্ডেন রিচের জল প্রকল্প যেটা এইসব এলাকায় আসে, সেখানেও নতুন করে প্রজেক্ট তৈরি করা হচ্ছে। মনে রাখবেন এইসব উদ্বাস্তু অঞ্চল, যাদবপুরি বলুন, টালিগঞ্জে বলুন বা অন্যান্য জায়গায় বলুন, মনে রাখবেন এইসব অঞ্চলগুলোকে ঘিরে আমরা পরিষ্কার বলেছি, বাংলায় যত উদ্বাস্তু কলোনি আছে, প্রত্যেকটা উদ্বাস্তু কলোনি থেকে উচ্ছেদ করা যাবে না। 2 নম্বর হচ্ছে উদ্বাস্তু কলোনিকে আইনত স্বীকৃতি দেওয়া হবে। 3 হচ্ছে উদ্বাস্তু কলোনির যতগুলো আছে সবাই আইনগত পাট্টা পাবে।
এবং আইনগত পাট্টা, এমনকি প্রাইভেটও যাদের আছে জমি, তাদের সাথে কথা বলা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের জমিতে অনেক মানুষ বাস করে, তাদের কিন্তু জমির পাট্টা নেই এবং কেন্দ্রীয় সরকার মাঝে মাঝে উচ্ছেদ করতে চায়। আমি কিন্তু উচ্ছেদ করতে দিই না, আটকে দিই। আমাদের পুলিশকে বলা আছে কেন্দ্রীয় সরকারের কেউ বললেও মানুষকে উচ্ছেদ করতে যাবে না আমাকে না জিজ্ঞেস করে। এবং কেন্দ্রীয় সরকারকেও আমরা লিখেছি তোমাদের আন্ডারে যে জমিগুলো আছে, যেখানে উদ্বাস্তুরা বসে আছে, তাদের পাট্টার জন্য আমরা পাট্টা দেব, তোমরা ব্যবস্থা করে দাও। আপনারা দেখেছেন আমরা মা উড়ালপুর করে দিয়েছি, আপনারা দেখেছেন আমরা বজবজ উড়ালপুর করে দিয়েছি, আপনারা দেখেছেন মা উড়ালপুরের আরো দুটো র্যাম্প তৈরি হচ্ছে, আরো 18,000 কোটি টাকার নতুন প্রজেক্ট তৈরি করা হচ্ছে। আমরা ঠিক করেছি যার মধ্যে একাধিক উড়ালপুর আছে। আগে জানেন তো, আমি যখন আমার বাড়ি থেকে কালীঘাট থেকে দমদম এয়ারপোর্টে যেতাম, আমার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো। এখন আমি 25 মিনিটে পৌঁছে যাই। কেন পৌঁছে যাই? দমদম যাওয়ার 3টে রাস্তা হয়েছে, একটা রাজাঘাট আর একটা হচ্ছে ভিআইপি রোড। আমি যদি পিজি হসপিটালের সামনে দিয়ে ফ্লাইওভারে উঠি, ফ্লাইওভার থেকে নেমে আবার মা ফ্লাইওভার থেকে নেমে আবার ভিআইপি ওই বড় ফ্লাইওভার একেবারে এয়ারপোর্টে গিয়ে পৌঁছাই, ফ্লাইওভারে চলে যাই। মনে রাখবেন, আমি একটু আগে ভাবি, যখন আমি রেলমন্ত্রী ছিলাম মেট্রো রেলের 2 লক্ষ কোটি টাকার উপর প্রজেক্ট করে দিয়েছিলাম। কেন করে দিয়েছিলাম? আজ হোক কাল করতেই হবে। আর সারা কলকাতায় একদিন ট্রান্সপোর্টেশনের প্রবলেম হবে না। আগামী 2 বছরের মধ্যে মনে রাখবেন প্রত্যেকটা মেট্রো নিশ্চয়ই চালু হয়ে যাবে। আমি থাকলে 1 বছরেই করেই যাও, এরা থাকলে অনেক টাইম নেয়। গুটি গুটি করে পা হাঁটি পা চলছে তো চলছে। দীঘা তমলুক আমি করিয়েছিলাম মাত্র 9 মাসে। 9টা ব্রিজ করতে হয়েছিল, কদিন টাইম নিয়েছিলাম। একলাকি বালুঘাটও করে দিয়েছিলাম মাত্র 9 মাসের মধ্যে। লক্ষ্মীকান্তপুর নামকরণ করে দিয়েছিলাম। আপনাদের মনে আছে, যাদবপুর থেকে গড়িয়া টেনে নিয়ে এসেছিলাম মেট্রো রেল। ওদিকে গড়িয়া থেকে দমদম পর্যন্ত করে দিয়েছি, ওদিকে দমদম থেকে দক্ষিণেশ্বর নোয়াপাড়া করে দিয়েছি, ওদিকে টালিগঞ্জের জোকা থেকে একেবারে ধর্মতলা ঘুরে সারা বাংলা, সারা কলকাতার আশেপাশ জুড়ে হাওড়া থেকে শুরু করে মেট্রো রেল করে দেওয়া হয়েছে। আপনি এখানে চাপবেন 5 মিনিটে পৌঁছে যাবেন, আপনি ওখানে চাপবেন 10 মিনিটে বাড়ি পৌঁছে যাবেন। কত সুবিধে! এছাড়াও আমরা রাস্তাও যেটা আমরা তৈরি করছি, একাধিক উড়ালপুর। যেমন আমরা ভেবেছি তারাতলা, যেটা বললাম 18,000 কোটি টাকা দিয়েছি নতুন করে তৈরি করার জন্য। তারাতলা টালিগঞ্জ আনোয়ার শাহ রোডে যাদবপুর ফাঁড়ি পর্যন্ত একটা উড়ালপুর হবে। তারাতলা থেকে টালিগঞ্জ ফাঁড়ি থেকে যাদবপুর ফাঁড়ি, তাহলে আপনার প্রবলেম সলভ, আপনাকে অতটা দাঁড়াতে হবে না। এরপরে হবে দক্ষিণ কলকাতা, হচ্ছে গড়িয়া থেকে যাদবপুর, মানে যাদবপুর আপনি যেয়ে এলেন, যাদবপুর থেকে গড়িয়া আরেকটা তৈরি হবে প্যারালালি। মাঝেরহাট থেকে টালিগঞ্জ, যাদবপুর থেকে গড়িয়া, ইএম বাইপাস থেকে নিউ টাউন, রুবি থেকে কালিকাপুর, সোনারপুর বানতলা রোড, সোনারপুর চক্রবেড়িয়া রোডের ওপর দিয়ে পিঞ্চ আনোয়ার শাহ রোড বরাবর। তাহলে কি হবে? সারা কলকাতার জ্যামজট থেকে মুক্ত হবেন। এছাড়াও নিকাশি খালগুলোর ওপর 104টি সেতু নির্মাণ হয়েছে। টালিনালার ওপর, আদিগঙ্গার ওপর 21টি, আদিগঙ্গা খালের ওপর 11টি। পার্ক সার্ভিসে স্কাই ওয়াক হয়েছে, কালীঘাটে স্কাই ওয়াক হয়েছে, দক্ষিণে কালীঘাটে স্কাই ওয়াক হচ্ছে, প্রায় 300 কোটি টাকা খরচ পড়বে। দক্ষিণেশ্বরে দেখে আসবেন, পায়ে হেঁটে স্কাই ওয়াক তৈরি করে দিয়েছি, প্রায় 300 কোটি টাকার উপরে খরচ হয়েছে। তারাপীঠে গেলে দেখে আসবেন, মা তারা মন্দিরটি সাজিয়ে দিয়েছি। তারকেশ্বর গেলে দেখে আসবেন,
ওই তারকেশ্বরের পুকুর থেকে শুরু করে পুরো এরিয়া সাজিয়ে দিয়েছি, ফুরফুরা শরীফও সাজিয়ে দিয়েছি, একেবারে চন্দননগর থেকে শুরু করে বক্রেশ্বর থেকে শুরু করে কঙ্কালীতলা থেকে শুরু করে এমন কোন জায়গা নেই, একেবারে সেই দেবী চৌধুরানীর মন্দির পর্যন্ত সবটাই সাজিয়ে দেওয়া হয়েছে। ইকো ট্যুরিজম পর আবার আপনাদের বলছি বিশ্বের গর্ব, আগামী দিনেও আমি 1 নম্বরে নিয়ে যাব, যেটা রাজারহাট ইকো ট্যুরিজম পার্ক। আমি শুধু বড়দের বলবো আর নতুন করে কিছু করবে না, বেশি কনস্ট্রাকশনের প্রয়োজন নেই, একটু ফাঁকা ফাঁকা রাখো। আমার না জিজ্ঞেস করে কিছু কনস্ট্রাকশন তোমরা লোকালি করে দিয়েছো, দ্যাটস নট ডান। ওয়াক্স মিউজিয়াম লন্ডনে দেখতে পাবেন আর কলকাতায় দেখতে পাবেন, জানেন তো? ওয়াক্স মিউজিয়াম আছে ইকো ট্যুরিজমের অপোজিটে। সুতরাং এইভাবে একটা পর একটা উন্নয়ন আমরা করেছি। বাঙুর হসপিটাল উন্নয়ন করা হয়েছে আপনার এলাকায়। বাঙুর হসপিটালের কাছে মাল্টি সুপার হাসপাতাল তৈরি করা হয়েছে। যাদবপুর টিবি হসপিটালটাকে উন্নয়ন করা হচ্ছে, বাঘাযতীনটাকে করা হচ্ছে। এসএসকেএম এ বাঙুর হসপিটাল থেকে শুরু করে একটা রামরিক হসপিটাল ছিল এসএসকেএম এর সাথে যুক্ত করা হয়েছে, চন্দ্রনাথ পণ্ডিত হসপিটাল যুক্ত করা হয়েছে। এইভাবে বাংলায় প্রায় আমরা 43টা মাল্টি সুপার হসপিটাল তৈরি করেছি। কলকাতা ইলেকশনে আমরা কেন বলছি ভোট দিতে? কলকাতা যেই আসে সেই দেখে বলে পেলে কেয়া থা আর আজ কেয়া বন গিয়া। কলকাতা দেখে অনেকের ঈর্ষা হয়। জানেন, যখন আমি প্রথম নীল সাদা রংটা করতে শুরু করলাম, আমাকে অনেকে ব্যঙ্গ করে বলতো আর্জেন্টিনা করবে কলকাতা। আর এখন যান দিল্লি যান, দেখুন নীল সাদা করছে। আমি সেদিন মুম্বাই গেলাম, দেখলাম নীল সাদা করছে। আমি কর্ণাটকে গেলাম, দেখলাম নীল সাদা করছে। তাহলে আমি যদি করলে আর্জেন্টিনা হয়, তোমরা করলে কি হয়? টুনটুনি হয় না টুনটুনা হয়? ভাবতে হয়। আমি কেন নীল সাদা করেছিলাম? ওটা আমার পার্টির কারণ নয়। স্কাইয়ের কোনো লিমিটেশন নেই, আকাশের কোনো সীমারেখা আছে? আকাশ মিলিত হয় সবার সাথে, সারা বিশ্বের আকাশ, উন্মুক্ত আকাশ। স্কাই হ্যাজ নো লিমিটেশন। এটা চিন্তা করে করেছিলাম এবং আজকে দেখুন আপনারাই তো পথ দেখিয়েছেন। আমি কি? আমি তো কেউ না, আমি তো আপনাদের লোক। প্রত্যেকটা জায়গায় বিউটিফিকেশন করা। আমি যখন যাদবপুরের এমপি ছিলাম বা দক্ষিণ কলকাতার এমপি ছিলাম, রাস্তায় রাস্তায় পিআই নিউজ টয়লেট তৈরি করে দিয়েছিলাম। কেন? আগে আমি দেখতাম সারা কলকাতায় কোনো সিনেমা হল ছাড়া মেয়েরা কোথাও ওয়াশরুমে যেতে পারে না, একটা জায়গা নেই, ছিল না। আমি দেখলাম এটা হতে পারে না। আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ওয়াশরুম, পিআই নিউজ ওয়াশরুম তৈরি করে দিলাম। এলাকায় এলাকায় বাস স্ট্যান্ড ছিল না, ট্রাফিক স্ট্যান্ড ছিল না, নাইট সেন্টার ছিল না, বৃদ্ধাবাস ছিল না, স্কুলের সামনে মায়েদের বসবার জায়গা ছিল না। এমন এমন ছিল। আমি প্রথমে ট্রাফিক সিগন্যালে হরিশ মুখার্জি রোডে রবীন্দ্রসঙ্গীত বাজালাম। আমাকে বললো এমপি লেগের টাকা দিয়ে, গভর্নমেন্টের নয়। আমাকে বলে এ আবার কি? আমরা মেয়ে আবার কি? ট্রাফিক সিগন্যালে গাড়ি যখন দাঁড়িয়ে থাকবে গান বাজবে, গান শুনলে মানুষের মনটা ভালো থাকবে। আর বাংলার সংস্কৃতি ও সভ্যতা আমাদের সুর শেখায়। এই কাজগুলো আমরা চালু করেছিলাম। আমি যখন জেলায় জেলায় যাই, আগে দেখতাম 3 ঘন্টা জার্নি করছি, 4 ঘন্টা জার্নি করছি, একটা ওয়াশরুম নেই। এইটা ভেবে 90টার উপর পথসাথী তৈরি করেছি, যে পথসাথীতে 3টে করে রুম আছে। আমি তো নিজে ঠিক করেছি একদিন খেতে যাবো। আমাকে সবাই বলে বিরাট লাইন পড়ে, আর সবাই দাঁড়িয়ে খায়, ছোট বড় কিছু নেই। একটা ডিমের দামই তো 5 টাকা 6 টাকা, বলুন কত? যারা বাজার করেন তাহলে আপনারা বলুন। বিনা পয়সায় রেশন পান কি পান না?
এরপর তো আপনার পাড়ায় পাড়ায় রেশন দিতে আসবে, দুয়ারে রেশন যেটা আমরা বলেছি। দরজায় দরজায় গেলে একটা পরিবারে 5 কেজি কাঁধে কাঁধে তুলতে একটা অমানবিক হয়ে যায়। তাই বলেছি তুমি যেমন এই ধরুন 12 ভূতের মেলা একটা জায়গা, এখানে দাঁড়ালো, এই রাস্তাটা সকলে নিয়ে নিল ওখান থেকে, তার মানে আপনাকে দূরে যেতে হচ্ছে না, আপনি পাড়ায় পেয়ে যাচ্ছেন। বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় স্বাস্থ্য, গভর্নমেন্ট হসপিটালে কোনো পয়সা লাগে, বিনা পয়সায় ট্রিটমেন্ট, বিনা পয়সায় বেড ভাড়াই নেই, বিনা পয়সায় কিডনি ট্রান্সপ্লান্টেশন থেকে হার্ট ট্রান্সপ্লান্টেশন। আমার ছোট ছোট শিশুরা মনে রাখবেন, একটা বাচ্চার ট্রিটমেন্ট করতে কখনো কখনো আমি হিসেব নিই 3-4 লাখ টাকা মিনিমাম খরচা হয়। পেডিয়াট্রিক সেন্টারে 303টে আমরা এসএনএসইউ তৈরি করেছি এবং 70টা এসএনসিইউ তৈরি করেছি, 16টা মাদার এন্ড চাইল্ড হ্যাব তৈরি করেছি। একটা রাজ্য ভালো কি খারাপ তার প্যারামিটার দেখা হয় তার সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের উপরে। আমরা যখন ক্ষমতায় আসি, ইনস্টিটিউশন ডেলিভারি কত ছিল জানেন? মানে যারা হাসপাতালে জন্মত তার সংখ্যা ছিল 60%, এত বছরে, 70 বছরে। আর মাত্র এই 10 বছরে আমরা ওটাকে 99%-এ নিয়ে গেছি। এমনকি মনে রাখবেন, সুন্দরবনে যে মায়েরা থাকে কত দূরে দূরে থাকে, আমরা কি করি? আমরা হসপিটালের পাশে তাদের তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে আমরা ট্রানজিট ক্যাম্প করে দিই। ক্যাম্প করে দিয়ে সেখানে আমরা তাদের রাখি। সেখানে আমার আইসিডিএস এর মেয়েরা, আশার মেয়েরা, নার্সরা, ডাক্তাররা তাদের দেখে। তারপরে যখন বাচ্চা হওয়ার সময় হয় তখন তাকে হাসপাতালে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দিয়ে তার বাচ্চা হয়ে গেলে, বাচ্চা ভালো হলে, তারপর বাচ্চা সুস্থ হলে, মা সুস্থ হলে তাকে বাড়িতে পৌঁছে দেয়। এত সোজা নিয়ে গেলে ভাবা সিস্টেম করতে হয়। আমি ছোটবেলা থেকে রাজা রামমোহন বিদ্যাসাগর পড়েছি, যেমন রবীন্দ্র নজরুল থেকে শুরু করে গান্ধীজি, নেতাজি, বাবা সাহেব আম্বেদকর, লাল বাল থেকে শুরু করে দেশবন্ধু, মৌলানা আবুল কালাম আজাদ সবই পড়েছি। মনে রাখবেন, সমাজ সংস্কার শুনতাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য বিবাহ বন্ধ করেছিলেন, বিধবা বিবাহ চালু করেছিলেন। আর আমাদের গ্রামে গঞ্জে অনেক গরিব মেয়েরা আছে, জন্মালেই মেয়ে বাবা মা ভাবতেন আগে আমি কি করে মেয়েটার বিয়ে দেবো প্রথম দিনই। এটা তার দোষ নয়, অনেক গরিব পরিবার নিশ্চয়ই আছে এবং আগে আরো ছিল, এখন অনেকটা উন্নতি হয়েছে। আমি ভাবলাম মেয়েদের যদি নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে বাবা মার এই প্রবলেমটা থাকবে না। এই ভেবে কন্যাশ্রী করলাম। আর কন্যাশ্রীর লোগোটা দেখবেন আমি তৈরি করেছিলাম জাস্ট একটা গরিব মেয়ের মতো একটা ছবি দিয়ে, জাস্ট এলো এলো চুল, সে জাস্ট পড়ে আছে পড়াশোনা করবে বলে। আমার আইডিয়া ছিল 18 বছরের মধ্যে বাবা মা বিয়ে দেবে না যদি তাকে 25,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া যায়। ভাবতে 25,000 টাকাটা তো থাকলো, গ্রামে গঞ্জে এই টাকাটা তাদের কাছে অনেক। তারা স্কলারশিপও পেল, পড়াশোনাও চালালো। আবার যখন 18 বছর হলো তখন 25,000 টাকা তার অ্যাকাউন্টে জমা করলো। এখন আবার কন্যাশ্রী 2-3 হয়েছে। কন্যাশ্রী 1 স্কুলে সব মেয়েরা কন্যাশ্রী গভর্নমেন্ট স্কুলে, কাউকে কোনো ভেদাভেদ করা হয় না। কলেজে কন্যাশ্রী 2 চালু করলাম। আর বিশ্ববিদ্যালয়ে যাতে মেয়েরা পড়তে পারে, আর্টস যারা পড়ে 2,000 টাকা স্কলারশিপ পায় মাসে, আর সায়েন্স যারা পড়ে 2,500 টাকা স্কলারশিপ পায় মাসে। এমনকি কেন্দ্রীয় সরকার পিএইচডিতে যারা রিসার্চ করে তাদের টাকা ইউজিসি বন্ধ করে দিয়েছে। আমরা টাকা দিই, আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে 20 কোটি টাকা দিই, যার থেকে পিএইচডি ছেলে মেয়েরা তাদের মান্থলি টাকাটা পায় রিসার্চে। এগুলো ভাবতে হয়, দেখতে হয়। আমি যেতে যেতে কোনদিন চোখ বন্ধ করে নিয়ে আজ পর্যন্ত আপনাদের আশীর্বাদ শুভেচ্ছায় দোয়ায় আমি তাকিয়ে তাকিয়ে রাস্তায় যাই। আমার কাজ হচ্ছে খুঁজে বের করা কোনখানে গর্ত পড়ে আছে, কোনখানে লাইটটা খারাপ, কোনখানে কোনটা কি খারাপ। আমি যেতে যেতে 10-12 করে ফোন করি। বড়দের জিজ্ঞেস করুন, অরবদের জিজ্ঞেস করুন, কবার করে ফোন করি।
ওরা ওই লাইটটা খাওয়াবে, কুড়ি জ্বালা লোক পাঠা। ওরা ওই রাস্তাতে জল জমে আছে, কেন এখনো জমে আছে? চেষ্টা করি এবং বিশ্বাস করো, করতে করতেই একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কতগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে আউসগ্রাম কাকসার ওখানে। বাচ্চাগুলো পায়ে জুতো নেই, এক জোরে নেবো না, প্রাইমারি স্কুল স্টুডেন্ট, একেবারে বাচ্চা, ক্লাস 3 পড়ে। তো আমি ওদের কাছে নেমে একটু কথা বললাম, আদর টাদর করে দিয়ে বললাম, তোমাদের কারো পায়ে জুতো কেন নেই? তোমরা কি জুতো স্কুলে খুলে এসেছো? তখন তারা বলল, আমরা সব তপশিলি শিডিউল কাস্ট পরিবারের ছেলে মেয়েরা, আদিবাসী বাড়ির পরিবারের ছেলে মেয়েরা, আমাদের কারো জুতো কেনার পয়সা নেই। আমি ওইখানে দাঁড়িয়ে ফোন করলাম পার্থ চ্যাটার্জিকে, ও তখন এডুকেশন মিনিস্টার ছিল। আমি বললাম, আগামী মাসের মধ্যে জুতো যেন সব স্কুলে, সব বাচ্চাদের পৌঁছে যায়, প্রাইমারি স্কুলে, একজনের জন্য নয়। 1 সেকেন্ড লেগেছে। রাস্তা দিয়ে যাচ্ছি, জঙ্গলমহল, 1500-2000 লোক মারা যেত। রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখলাম একটা স্কুল গাড়ি রাস্তায়। আমরা কি ভালো আছেন? বললো, দিদি আমাদের স্কুলে না ক্লাস 8 ক্লাস 10 করে দেবেন। আর 1 সেকেন্ড, একটা ফোন করলাম, 2 দিনে হয়ে গেল। দিদি আমাদের স্কুলটা বড় ক্লাস করে দিন না। আমি বললাম ঠিক আছে, ওখান থেকে ফোন করলাম। যেতে যেতে দেখছি একটা স্কুল ভাঙা। আমি যে স্কুলটার নাম কি? দিদি আমার স্কুলটায় না খেলার মাঠ নেই, করে দেবেন একটু? কত টাকা লাগবে? কম টাকার মধ্যেই পড়েছে, 10 লাখ 5 লাখ। আমাদের রাজ্যসভার এমপিরা যারা আছে তাদের টাকাটা হিসেবে, তাদের টাকাটা কি প্ল্যানিং হবে সেটা আমি করে দিই। আমি ববিকে ফোন করে সঙ্গে সঙ্গে ও দেখে, আমি বললাম, এসব এই স্কুলটার নামে টাকাটা একটু পাঠিয়ে দেয়। 1 সেকেন্ড লাগে কাজ করতে আমাদের। আর আজকে কাজ কেন ঝটপট হয় জানেন? আমরা সব ডিপার্টমেন্টগুলো একসাথে বসি, ব্লকে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করি, কোন কাজটা কেমন হচ্ছে সেটা দেখি। আর কলকাতায় আমি নিজে থাকি বলে কলকাতায় একটা এদিক ওদিক হলে আমি সঙ্গে সঙ্গে ধরি। কিছু এবারে বৃষ্টি বেশি হয়েছে, এত বৃষ্টি মনে হয় জীবনে আমরাও দেখিনি। একেবারে আমফান থেকে শুরু করে, জজ থেকে শুরু করে, ফণি থেকে শুরু করে সবই একসাথে হয়েছে। আর আমফানের কিন্তু আমি, আমফান বলুন জজ বলুন, আমি নিজে নবান্নে বসে থাকি, পুরো নবান্নটা টিল টিল করে কাঁপছে। কারণ ওটার ফাউন্ডেশন খুব একটা ভালো নয়, ওটা দেখে তৈরি করা হয়নি। কেনা একটা বাড়ি হয়েছিল একটা মার্কেট হবে বলে, সেটা থেকে আমি নবান্ন বানিয়েছিলাম। যখন রাস্তায় বেরিয়েছি রাত 2টোয়, দেখছি রাস্তায় রাস্তায় গাছ পড়ে আছে, মন্দির ভেঙে গেছে, বাড়ি ভেঙে গেছে, কত এলাকা তছনছ হয়ে গেছে। একটা পয়সা কেন্দ্রীয় সরকার দেয়নি, কিন্তু আমরা সব কৃষি পরিবারকে হেল্প করেছি। যত বাড়ি ভেঙে গেছে আমরা বাড়ি করে দিচ্ছি, জমির ধান ভেসে গেছে আমরা টাকা দিচ্ছি। মনে রাখবেন, শস্য বীমা করা আছে আমার, 1 পয়সা প্রিমিয়াম চাষিদের দিতে হয় না, বিনা পয়সায় করি। আমি বিজেপি নই যে লখিমপুরের চাষিদের প্ল্যান করে তাদের গিয়ে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে হবে, আমি এটা বিশ্বাস করি না। সিঙ্গুর আন্দোলনের সময় আমি যদি ভুলে না যাই, 14 দিন যখন আমি সেখানে পড়েছিলাম ধর্নায়, 26 দিন অনশন করেছিলাম কলকাতায় চাষির জমির অধিকারের জন্য। একদিন রাস্তায় শুয়ে আছে আমাদের ছেলে মেয়েরা, আমি নিজে জেগেছিলাম বলে সেদিন বেঁচে গেছে। হঠাৎ দেখি একটা ট্রাক, ছুটন্ত ট্রাক আসছে দূর থেকে, সঙ্গে সঙ্গে হই হই করে সব কটাকে আমরা সরাই, ট্রাকটাকে দাঁড় করিয়ে দিই। তাহলে সেই ট্রাকটা সেদিন ওদের ওপর দিয়েও চলে যেত, 15-20 জনের মৃত্যু হতো। এসব ঘটনা আমি ভুলে যাইনি, এসব ঘটনা আমার ভালোভাবে মনে আছে। সারাটা জীবন আমি সংগ্রাম করতে করতে এই জায়গায় এসেছি। তাই মনে রাখবেন, লোককে ভয় পাই না, তবে হ্যাঁ, মানুষের কাজ না হলে আমি কষ্ট পাই। যে মানুষের কাজ করে, যার বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকে না, তাকে নিয়ে আমি গর্ব করতে পারি, তাকে নিয়ে আমি গর্ব করি। আর যে মানুষের কাজ করে না, শুধু নিজেকে দেখে, আমি তাকে ভালোবাসি না। এটা আমার বলে দিতে হয় না, এটা আমার মন বলে। আমি এই টাইপের লোক।
এবং আমি অন্য কিছু চাই না। আমি চাই বাংলার মানুষ গর্ব করে বলুক, বাংলার ছাত্র যৌবন গর্ব করে বলুক যে আমাদের আদর্শ, আমাদের মূল্যবোধ, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, এটাই আমাদের গর্ব। কন্যাশ্রী করে সারা পৃথিবীর প্রান্ত থেকে পুরস্কার নিয়ে এসেছিলাম 1 নম্বর, ইউনাইটেড নেশন থেকে এনেছিলাম কি আনিনি? তারপরেও অনেক পুরস্কার পেয়েছি আমরা, বিনা পয়সায় সাইকেল, সবুজ সাথী থেকে শুরু করে অনেক কিছু। কিন্তু গতকাল যা পেয়েছি আমার হৃদয় ভরে গেছে। আমার বিশ্ব বাংলা, বাংলা বিশ্ব বাংলা হয়ে গেছে, বাংলা বিশ্ব সেরা হয়ে গেছে। আমি যখন বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, নিশ্চয়ই আপনাদের গায়েও কাটা দিচ্ছে। শুনুন, আমি 2016 থেকে চেষ্টা করছিলাম, পুজো কার্নিভেল মাথা থেকে বের করেছিলাম। এই পুজোগুলোকে, ক্লাবগুলোকে আমরা 50,000 টাকা করে দিই। তারা অনেক কাজ করে, তারা পুজো করে, সব মানুষ আসে, কত গরিব মানুষ কাজ করে, কত বর্ণময় আমাদের দুর্গা পুজো, কত ছন্দময়, কত সংস্কৃতিময়। আমরা এটাই বোঝাবার চেষ্টা করেছিলাম। কেউ কেউ বলতো মমতা জি তো দুর্গা পূজা করনে नहीं देता है। আজ তো ওদের মুখে চুনকারি পড়া উচিত, তার কারণ বাংলা দুর্গা পুজো মনে রাখবেন আজকে ইউনেস্কোর হেরিটেজ পেয়েছে। আজকে বাংলার দুর্গা পুজো সারা পৃথিবীতে বন্দিত হয়েছে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে। আমার এর থেকে বেশি বলার কিছু নেই। আমি গর্বিত, আমি সুরভিত, আমি বিকশিত, আমি সঞ্জীবিত, আমি প্লাবিত। আগামী দিন মনে রাখবো, আপনাদের একটা করে ভোট বাংলাকে বিশ্ব সেরা করবই করব, এটা মনে রাখবেন। এবং অলরেডি শুরু হয়ে গেছে, সবাই ডাকে, ফ্রান্স থেকে পোপও যেমন ডাকে, সবাই ডাকে আমায়, আসুন একবার ঘুরে যান। আমি হয়তো সময় দিতে পারি না, কিন্তু আমার একটাই, আমি যেখানেই থাকি মনে রাখবেন, বাংলাকে আমি বিশ্ব সেরা করে ছাড়বো, এটা আমার টার্গেট। তার জন্য যা যা করতে হয়, যত দূর যেতে হয় যাব। 1 বছরে প্রায় 30টা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি নতুন করে। কেন? আমাদের ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করুক। আর আমার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, আপনারা জানেন ভারতবর্ষের র্যাঙ্কিং এ কেউ 1 নম্বর, কেউ 2 নম্বর, কেউ 3 নম্বর। এইসব ইউনিভার্সিটিগুলোর সাথে আমি হার্ভার্ডের সাথে, অক্সফোর্ডের সাথে, কেমব্রিজের সাথে সমস্ত কোঅর্ডিনেশন করে দিচ্ছি। আমাদের ছেলেমেয়েরা যাতে ভালো করে পড়াশোনা করতে পারে। 10 লাখ টাকা করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড কেন করেছি? তারা ভালো করে পড়াশোনা করবে, বাবা মাকে চাপ দেওয়ার দরকার নেই। ওই টাকা দিয়ে বই কিনবে, ওই টাকা দিয়ে কোচিং করবে, ওই টাকা দিয়ে কম্পিউটার কিনবে, ওই টাকা দিয়ে কোচিং করবে এবং ওই টাকা দিয়ে পড়াশোনা করবে। আস্তে আস্তে সব লোক খুব আস্তে আস্তে 15 বছরে শোধ করবে। ওই টাকা গ্যারান্টার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আপনাকে ব্যাংকে গিয়ে গ্যারান্টি দিতে হবে না। এই জন্য করেছি জানেন, আমিও ছোটবেলায় আমার বাবা মারা যায়, আমি নিজে হয়তো লিখে এনে পড়তাম, সময় পেতাম না। ছোটদের মানুষ করতে আমার সময় কেটে গেছিল। তা সত্ত্বেও বুঝেছিলাম পড়াশোনার মর্ম কি, তার মধ্যেই হোঁচট খেতে খেতে এগিয়ে এসেছিলাম। আজ আমি বুঝি, একটু যদি ছেলে মেয়েরা সুযোগ পায়, আগে নম্বর পেত কি আমাদের সময়, যারা 2nd ডিভিশন পেলে ভাবতো ওরা কবে কত আকাশে উঠে গেছে। এখন নাম্বার কত বেশি পায় ছেলে মেয়েরা, তার কারণ আমাদের সময়টা হয়েছে। কেন হয়েছে? আমার ছেলে মেয়েরা কম নাম্বার পাবে, আর সেন্ট্রাল এক্সামিনেশনে ওরা বেশি নাম্বার পাবে, তাহলে আমাদের ছেলে মেয়েরা কম্পিটিশনে কি করে যাবে? আমাকে তো একটা সিমিলারিটি রাখতে হবে। সেই জন্য ভেবে মনে রাখবেন, আজকে আমাদের টিচাররাও যে নাম্বারটা ছেলে মেয়েদের দেয় এবং যেভাবে পড়াশোনা শেখায়, সেটা গর্বের কাজ করে। কিন্তু এর মধ্যে আন্তরিকতা আছে, এর মধ্যে গভীর চিন্তন আছে,
এর মধ্যে গভীর দর্শন আছে, তাই পায়। কাজেই আমাদের সবার টার্গেট হোক, যারা কাজ বাকি আছে, কাজ কখনো থেমে থাকে না, কাজ রোজ চলে, রোজ কাজ চলে, কাজ করাটাই আমাদের কাজ। কাজ রেগুলার করবো, রেগুলার কাজ চলবে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি মানুষের কাজ করব, মানুষের বিপদে গিয়ে দাঁড়াবো। জল জমলে আমি যতক্ষণ জল না সরছে আমি চেষ্টা করবো জলটা কি করে সরানো যায়। 200টা নতুন আরো পাম্পিং স্টেশন কলকাতাকে করতে বলা হয়েছে, আরো 200টা পাম্পিং স্টেশন করবে। কারণ আমি দেখেছি পাম্প মেশিনগুলো থাকলে জলগুলো ফটাফট ফটাফট সরে যায়, কিন্তু জলগুলো গিয়ে পড়বে কোথায়? যখন বেশি বৃষ্টি হয় আর ভরা কোটাল হয়, অমাবস্যা পূর্ণিমা হয়, গঙ্গাও ভর্তি, পুকুরও ভর্তি, খালবিলও ভর্তি, জলগুলো পড়বে কোথায়? এই জন্য দরকার হলে পুকুরগুলো কাটতে হবে, যেখানে পুকুর কাটার সুযোগ আছে। বিক্রমপুর ঝিল থেকে শুরু করে অনেকে চায় শুধু আমি এটা বুঝিয়ে দিই, নিজে একটা মাল্টি স্টোরি বিল্ডিং করবে। সে একবার ভাবে না যে জলটা আছে বলে আমার বর্ষা বলে এলাকার জলটা এখানে গিয়ে পড়ে, আমার লেকটা আছে বলে লেকে জলগুলো গিয়ে পড়ে, আমার আদিগঙ্গা আছে বলে জল ভরে যায়। কিন্তু ওখানে ড্রেসিং করতে হবে, ড্রেসিং না করলে টালি নালা প্রায় শুকিয়ে গেছে। ইরিগেশনকে অনেকবার বলা হয়েছে কিন্তু ওরা পারছে না করতে। এটার জন্য এক্সপার্ট টিম নিয়ে এসে নেক্সট তোমাদের করতে হবে। এটা ওয়ার্ল্ড ব্যাংকে পাঠানো হয়েছে, কারণ অনেক দিন ধরেই আমরা চেষ্টা করছি। খাল কাটতে হবে, খালগুলো পরিষ্কার করে আমি 500 চেক ড্যাম করেছি বাংলায়, আর 3 লক্ষ পুকুর কেটেছি জল বড় জল ধরতে। এটাও রেকর্ড হতে যাচ্ছে, মনে রাখবেন। নিচে থেকে বুঝতে পারবেন না, উপরে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে গ্রামে গ্রামে পুকুর কেটেছি। জলটা বর্ষার ওখানে জমা থাকে, আর যখন চাষের সময় হয় ওই জলটা ব্যবহার হয়। আর ওই জলটা থাকার পরে অত বন্যা আমরা করতে দিই না, তার কারণ জলটা ভরার জায়গা করেছি, চেক ড্যাম করে করে পাথওয়ে করে দিয়েছি। প্রত্যেকটা মাঠ কম্পালসারি পাথওয়ে থাকবে হাঁটবার জন্য। আর সবুজ বাঁচাও, গ্রিন অ্যান্ড ক্লিন সিটি ইজ আওয়ার কমিটমেন্ট। সবুজ বাঁচাতে হবে। আমি সুন্দরবন এরিয়া দীঘা নিয়ে 15 কোটি ম্যানগ্রোভ করছি, কারণ আমি মনে করি প্রকৃতি যখন কেড়ে নেয় প্রকৃতি আবার ফিরিয়ে দেয়, প্রকৃতিকে রক্ষা করতে পারে। সেই জন্য যাতে পুকুরে, যাতে গঙ্গার পার বারবার ভেঙে না যায় নদীর পার, ম্যানগ্রোভ 15 কোটি আমরা ম্যানগ্রোভ করছি। ইটস নট এ ম্যাটার অফ জোক। তেমনি কলকাতাতেও 1 কোটি গাছ লাগাতে বলানো হয়েছে, এবং সেই গাছও কলকাতায় আমি চাই ক্লাবগুলো লাগাবেন। পুজোর সময় কম্পালসারি, আর কিছু করুন না করুন, পাড়ায় একটা করে গাছ লাগাবেন। আর একটা করে গাছ হতে 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 দেখবেন সারা পাড়াটা গাছময় হয়ে গেছে। এইটুকু করলেই অনেক কিছু হয়। আমাকে যেহেতু আবার ওই 2 জায়গায় যেতে হবে, সকাল থেকে নবান্নতে কাজ করার পরেই আমি এসেছি। আমি আপনাদের সকলকে বলি যে আজকে আমার অন্য কিছু বলার নেই। আমি ইউনেস্কোকে কনগ্রাচুলেশন করছি, তার কারণ আমার সবচেয়ে বড় উৎসব, আপনাদের সকলের বড় উৎসব মা দুর্গা পুজোকে তারা স্বীকৃতি দিয়েছেন এবং সারা পৃথিবীর আলোকে আলোকিত করেছেন। এবং এটা আমাদের খুব গর্ব। বড় বড় করে পড়ায় লিখুন, যা দুর্গা পুজো আজ বিশ্বের উৎসব, বিশ্ব বাংলা দুর্গা পুজো আজ বিশ্ব সেরা। দুর্গা পুজো বিশ্ব বাংলায় ভরা, বিশ্ব মমতায় ভরা, বিশ্ব স্নেহ ছড়ায় ভরা। বিশ্বের মাটি আমাদের মাটি, সারা ভারতবর্ষ সারা পৃথিবী এটাকে নিয়ে গর্ব করুক। আরো করবো, আরো করবো, একটার পর একটা হবে। শুরু হয়েছে হওয়া, কাজ করতে যতদিন টাইম লাগে, যা করে দিয়েছি তাতে আমরা অনেকটা এগিয়ে গেছি। আগামী দিনে আমার কাজ ইন্ডাস্ট্রি তৈরি করা আর এমপ্লয়মেন্ট তৈরি করা। 40% এমপ্লয়মেন্ট আমরা বাড়িয়েছি এখানে, আমরা 40% পভার্টি কমিয়ে দিয়েছি।
আগামী দিন মনে রাখবেন আমি তাজপুর ভোট করছি, আমি দেউচা পাঁচমি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কয়লা মাইন্স কয়লা খনি করছি বীরভূমে। মনে রাখবেন আইটি ইন্ডাস্ট্রি সল্টলেকে সিলিকন ভ্যালির রেপ্লিকা করছি, 200 একর জমি নিয়েছি, 150 একর জমি অলরেডি নিয়েছে সবাই। এখানে ইভেন টাটা টিসকোরাই প্রায় 50,000 লোক নেবে আইটি ইন্ডাস্ট্রি, প্লাস অন্য টিসিএস রাই, প্লাস অন্যান্যরা তো আসছে। এমএসএমইতে আমরা নাম্বার 1 ভারতবর্ষে, এখন স্কিলে আমরা নাম্বার 1, ই গভর্নেন্সে আমরা নাম্বার 1, ই টেন্ডারে আমরা নাম্বার 1, কন্যাশ্রীতে আমরা নাম্বার 1, সবুজ সাথীতে আমরা নাম্বার 1। আমরা 12 ক্লাসের ছেলে মেয়েদের স্মার্টফোন দিই, মনে রাখবেন বিনা পয়সায় সবাইকে। আমার মেয়েরা আজ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার মেয়েদের অহংকার, মনে রাখবেন এটা মেয়েদের অহংকার। এর জন্য আমার 15 থেকে 20,000 কোটি টাকা খরচা হচ্ছে, 1.5 কোটি মা বোনেরা অলরেডি পেয়ে গেছেন, এখনো 80,000 কেস পেন্ডিং আছে, ওটা কাগজপত্র ভুলভাল আছে, ঠিক করা চলছে। যার হয়নি মনে রাখবেন 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত, আর 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে।